প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। একটুখানি চুলকানি কিংবা একটু ছোট দাগ আর তাতেই আত্মবিশ্বাস কেঁপে যেতে পারে একজন ব্যক্তির। দর্শক, সারা দেশ সহ বিশ্বব্যাপী অসংখ্য ব্যক্তি চর্ম কিংবা স্কিনে নানা ধরনের জটিলতা নিয়ে প্রতিনিয়ত লড়াই করছে, কেউ মানসিকভাবে কিংবা কেউ সামাজিক প্রতিবন্ধকতায়। তবে এই যে জটিলতাগুলো, এগুলো রোধে আমার কিংবা আপনার কতটুকু সচেতন থাকা প্রয়োজন? আমরা জানি স্কিনের নানা জটিলতাগুলো আসলে আবহাওয়া পরিবর্তনের সাথে অনেকটাই সম্পৃক্ত, এবং সেই সাথে যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, শীতকাল চলে এসেছে, এবং এই সময়টিতে আসলে আমার কিংবা আপনার স্কিনের সুরক্ষায় আমাদের কতটুকু সতর্ক থাকা প্রয়োজন এবং করণীয় বিষয়গুলোই বাকি। দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার, যিনি সাবেক চেয়ারম্যান চর্ম ও যৌনরোগ বিভাগ এবং সাবেক প্রো ভাইস চ্যান্সেলর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, শীতকাল তো শুরু হয়ে গিয়েছে এবং ইতোমধ্যে প্রত্যন্ত এলাকাগুলোতে বেজায় শীত। আমি একটু শুরুতে জানবো যে শীতের সাথে চর্মরোগের বিশেষ কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা? ধন্যবাদ। অবশ্যই আপনি শুরুতে যেটি বলেছেন যে শীতের সাথে আবহাওয়া পরিবর্তনের সাথে চর্মরোগের অনেক সম্পর্ক রয়েছে, এবং কিছু কিছু রোগ শীতকালে বেড়ে যায়। এই যে শীতকালে বেড়ে যায় তার একটা কারণও আছে। আপনি জানেন যে শীতকালে আবহাওয়ার টেম্পারেচার কমে যায়। সেই টেম্পারেচার কমে যাওয়ার কারণে বাতাসের আর্দ্রতা কমে যায়, মানে ওয়েট যে অবস্থাটা সেটা কমে যাওয়ার কারণে, জলীয় বাষ্প কমে যাওয়ার কারণে বডি থেকে যখন চামড়ার উপরিভাগ থেকে যখন বেশি পরিমাণে পানি শোষিত হয় তখন ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। সেই জন্য অনেক সমস্যা হয়। অনেক সমস্যা বলতে সংখ্যার দিক থেকে অনেক বলা যাবে, যেমন জেরোটিক স্কিন ডিজিজ, এটাকে ইংরেজিতে বলা হয় জেরোটিক স্কিন ডিজিজ, বাট এটা হলো শুষ্কতাজনিত চর্মরোগ। তারপরে হলো কিছু কিছু ইনফেকশাস ডিজিজ যেগুলো এমনি সাধারণত সমাজে থাকে, সেটি বেড়ে যায় শীতকালে, যেমন স্কেবিস, ফাঙ্গাল ডিজিজ, এগুলো বেড়ে যায়। কিছু কিছু একজিমা বেড়ে যায়, বিশেষ করে জেরোটিক একজিমা বা ড্রাই বা শুষ্কতাজনিত যে একজিমা সেটি বেড়ে যায়। তারপরে সোরিয়াসিস, খুব কমন চর্মরোগ এবং বেশ জটিল চর্মরোগ, এই সোরিয়াসিসও বেড়ে যায়। লাইকেন প্যানাস বেড়ে যায়। তারপরে সিবোরিক ডার্মাটাইটিস বেড়ে যায়। দাগ পড়ার, যেটি আপনি বললেন যে মানুষের সামাজিক এবং ব্যক্তিগত সংকটের কথাটি, এই যে দাগ পড়ার বিষয়টিও শীতকালে কিছু কিছু দাগ বেড়ে যায়। তারপরে এছাড়াও আরও অনেক চর্মরোগ আছে, যেমন আমরা খুব সহজে বলি এইটাকে চর্মরোগ হিসেবে নয়, ঠোঁট ফাটার বিষয়টি। আচ্ছা, ঠোঁট তো ফাটেই, পা বা হাতের পুরো অংশটা, যেটি বলা হয় গোড়ালির দিকে অর্থাৎ মুড়ার দিকে মানুষের পা ফেটে যায়, সোলে নিচের দিকে চামড়া ফেটে যায়। তেমনি অনেক চর্মরোগ আছে যেগুলো গ্রীষ্মকালে বা অন্য ঋতুতে কম থাকে কিন্তু শীতকালে বেড়ে যায়। সুতরাং স্বাভাবিকভাবে আবহাওয়ার এই পরিবর্তনের সাথে যে সকল চর্মরোগগুলো হয় তার কারণটা, তার প্রকারটা জানতে পারলে পরে চিকিৎসা যেমন সহজ হয়। আমি বলবো যে সাধারণ মানুষের, যেটি আপনি শুরুতে বলেছেন যে মানুষ আতঙ্কগ্রস্ত হয় ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। এই বিষয়গুলো থেকে মানুষ নিজেই যদি তার কারণ জানতে পারে, কিভাবে হয় সেটা জানতে পারে, তাহলে তার প্রতিকারের অনেক বিষয় জানতে পারবে। রোগটাকে প্রিভেন্ট করা যায় বা প্রতিরোধ করা যায়, না হওয়ার জন্য বাধা দিতে পারে, আগে থেকে প্রিপারেশন নিতে পারে। যেই জিনিসটি আসলে আমি বলবো যে মিডিয়াতে আলাপ আলোচনার ক্ষেত্রে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ রোগ হলে তো আপনি চিকিৎসকের কাছে যাবেন, আপনি নিজেও একজন চিকিৎসক, চিকিৎসকের কাছে যাবে রোগী, ডাক্তার সাহেব চিকিৎসা দিবে। অবশ্যই সব ডাক্তারের কর্তব্য আছে যে পাশাপাশি সেই জিনিসটা জানিয়ে দেয়া, কি করে রোগ হতে বাধা দেওয়া যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ করার যত সব প্রক্রিয়া আছে, এটি সায়েন্টিফিক প্রক্রিয়ার পাশাপাশি সামাজিক প্রক্রিয়া, তারপরে খাদ্যাভ্যাসের বিষয়, কিভাবে চলবে, হাইজিন কিভাবে মেনটেন করবে, সেই বিষয়গুলো যদি
মানুষকে জানানো যায়, রোগীদেরকে জানানো যায়, মাস মিডিয়াতে বলা যায়, তাহলে ব্যক্তিগতভাবে মানুষের উপকার হবে, পাশাপাশি সমাজের মানুষের উপকার হবে। যেটি আপনি বলেন বিশ্বব্যাপী অসংখ্য মানুষ, সেই বিশ্বব্যাপী সাধারণ মানুষের উপকার হবে। আমি সাম্প্রতিক সময়ে একটি ওয়ার্ল্ড সামিটে গিয়েছিলাম, অর্থাৎ বিশ্বের সেরা সেরা চর্মরোগদেরকে ডাকা হয়েছিল শীর্ষ সম্মেলন, চর্মরোগের শীর্ষ সম্মেলন। এটি এই গত 15-20 দিন আগে হয়েছে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে। আচ্ছা আচ্ছা। সেইখানে সারা বিশ্বের অনেক খ্যাতিমান চর্মরোগ বিশেষজ্ঞরা এসেছিলেন, বাংলাদেশ থেকে আমিও সেখানে ছিলাম। এবং সেখানে আমি বিশেষ করে একটা কথা বলতে চেষ্টা করেছি যে ইট ইজ নট অনলি দ্য ল্যাক অফ মানি, শুধু অর্থের সংকটের কারণে মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত তা কিন্তু নয়। অনেক সামাজিক কারণ আছে, মানুষের কমিউনিকেশনের গ্যাপ আছে, মানুষের জানার গ্যাপ আছে, মানুষের খাদ্যাভ্যাসের বিষয়টি আছে, পার্সোনাল হাইজিন আছে, নিউট্রিশন মেনটেন করার বিষয়, মানুষের সোশ্যাল কাস্টমের বিষয় আছে। যেই বিষয়গুলো যদি আমরা একটু বেশি করে মানুষের কাছে থ্যাংক ইউ সচেতনতা যদি বেশি করে আমরা মানুষের মাঝে নিয়ে আসতে পারি, তাহলে এটি যেমন ইন্ডিভিজুয়ালি ব্যক্তি উপকৃত হবে, সমাজে যখন একজন মানুষ জানবে তিনি আরেকজন মানুষকে সঠিক তথ্যটি জানাতে পারবেন। এবং আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, যেমন কারো চামড়া যদি কেটে যায় বা কোনো ঘা হয়, তাহলে কয় না লেবু খাওয়া যাবে না, টক জাতীয় ফল খাওয়া যাবে না। ঠিক বিপরীত কথা, টক জাতীয় ফল, লেবু, কমলা, পেয়ারা, মাল্টা, আমড়া বা এই ধরনের সমস্ত সাইট্রাস ফুডগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। চামড়ার জোড়া লাগানোর ক্ষেত্রে বা চামড়ার স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিন সি একটি অত্যন্ত অপরিহার্য উপাদান। সুতরাং এটি খেলে তো উপকার হবে, অথচ আমাদের সমাজে মানুষ জানে ঠিক বিপরীত বিষয়টা। এই বিষয়টা সম্পর্কে সচেতন করতে পারলেও বিশাল মানুষের উপকার হবে। স্যার, একটি প্রসঙ্গে আসতে চাই যে এই শীতকালে এলে আমাদের ত্বকের চামড়াগুলো রুক্ষ হয়ে যায় এবং আমাদের পুরো শরীর জুড়ে সবচাইতে বড় অঙ্গ তো আমাদের ত্বক এবং অনেক বেশি সেনসিটিভ। কেন শীতকালের সাথে ত্বক শুকিয়ে যাওয়ার সম্পৃক্ততা রয়েছে? ধন্যবাদ। আসলে আপনি যে সবচেয়ে বড় অংশ, আপনি জানেন সারফেস এরিয়া অনুযায়ী সমস্ত বডিকে কভার করে রাখে, সুতরাং বড় অর্গান স্কয়ার ফিটের বিবেচনায় বা স্কয়ার ইঞ্চির বিবেচনায়। একইভাবে এটার ওজনও কিন্তু অনেক, 6 কেজি ওজন, মানে বিশাল ওজনের কিন্তু অর্গান। এটির দায়িত্ব হলো মূলত শরীরের ভেতরের যে ভাইটাল অর্গানগুলো, হার্ট, লাংস, লিভার থেকে আরম্ভ করে সমস্ত অর্গান, এমনকি মাসেল, হাড়, রক্তনালী সব কিছুকেই কিন্তু বাইরের ক্ষতিকারক প্রভাব থেকে এটি রক্ষা করে। ঠিক তেমনি এটা মেকানিক্যাল প্রোটেকশনের কথা বলছি, কিন্তু তার বাইরে তার জৈবিক কিছু কাজ আছে, বায়োলজিক্যাল ওয়ার্ক। এই ওয়ার্কগুলোর মধ্যে অন্যতম হলো বডির টেম্পারেচার মেনটেন করা। আপনি জানেন যে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শরৎ হোক, সব ঋতুতেই কিন্তু মানুষের শরীরের ইনার কোরের তাপমাত্রা কিন্তু একই থাকে, অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.4 ডিগ্রি ফারেনহাইট থাকে। এটি বাংলাদেশের মানুষের যেমন আছে, সেই শীতের ফিনল্যান্ডের মানুষের বা নরওয়ের, সুইডেনের মানুষের একই রকম আছে, হ্যাঁ, সাইবেরিয়ার মানুষের একই রকম আছে। সুতরাং এটি শীত গ্রীষ্মে পরিবর্তিত হবে না, তবে পরিবর্তিত হবে যদি চামড়া মেনটেন না করতে পারে। খুব শীত এনভায়রনমেন্টে যদি যান আপনি, তাহলে বডি কি করে, শরীর থেকে বেশি করে পানি বা জলীয় বাষ্প বা অন্য বিষয়গুলোকে বের হতে বাধা দিয়ে রক্ত নালীগুলোকে সংকুচিত করে বডির টেম্পারেচার মেনটেন করে। এই যে বডির টেম্পারেচার মেনটেন করার বিষয়টা, এটি যদি কোনো কারণে ব্যাহত হয় তাহলে কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হয়। যেমন ধরেন আপনি যে ড্রাই হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়ার জন্য তো সকলেই জানে যে চামড়া শুষ্ক হয়ে গেলে আঁশের মতো পড়তে থাকে এবং একটু আঁচড় দিলেই পরে সেখানে সাদা দাগ পরে দেখা যায়। সবাই বলে যে রুগীরা এসে বলে, স্যার আমার চামড়া খুব শুকিয়ে গেছে, পড়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে,
পায়ের নিচের দিকে ফেটে যাচ্ছে, মুখ ফেটে যাচ্ছে, আমি কোথাও যেতে পারতেছি না, খুব অস্বস্তি। বেজায় কমপ্লেন যে ঠোঁট কোনোভাবে ফাটানো বন্ধ করতে পারছে না, স্কিন রুক্ষ হয়ে গিয়েছে, পায়ের চামড়া, পায়ের কোড়ালি ফেটে যাচ্ছে। এই কমপ্লেনগুলো আসলে অনেক বেশি শুনে থাকি স্যার। এগুলো থেকে আসলে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তো আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। প্রথমে কথা হলো যে হাইড্রেশন মেনটেন করা। হাইড্রেশন মানে পানি, জলীয় অংশটা মেনটেন করা। পানি কিন্তু শুধু পানি হিসাবে বডিতে থাকে না, পানি ইটসেলফ মেড অ্যানাদার থিং। যেমন রক্তের জলীয় অংশই তো বেশি, একজাক্টলি আপনার স্কিনেও কিন্তু পানি আছে, আপনার লিভারে পানি আছে, কিডনিতে আছে, ফুসফুসে আছে, সব জায়গাতেই জলীয় পদার্থ না থাকলে চলবে না। মানুষের বডিতে অ্যাবাউট 70% ওয়াটার থাকে, পানি থাকে, প্রতিটি সেলের ভিতরে পানি আছে। তো সুতরাং এই যে জলীয় পদার্থ যদি কোনো কারণে কমে যায়, শুষ্ক হয়ে যাবে, শুকিয়ে যাবে, তাহলে তার ফিজিওলজিক্যাল জৈবিক যত কাজ, এমনকি এটা মেটাবলিক যে অ্যাক্টিভিটি, আচ্ছা, সেটি হবে না। আপনার বডি রিপেয়ার করা, কোনো আঘাত থেকে বা কোনো জৈবিক কারণে কোনো উপাদান, যদি কোনো হার্মফুল ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অন্য কোনো উপাদান বডিতে ঢুকে, সেটিকে যদি কিল করতে হয়, যে মেকানিজম, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এটিও যদি মেনটেন করতে হয়, তাহলেও আপনার পানির একটা হারমোনিয়াস সিচুয়েশন বা একটা ব্যালেন্স মেনটেন করতে হবে, আদারওয়াইজ হবে না। সুতরাং আমরা একটু বেশি করে পানি পান করা, বেশি বলতে মনে রাখতে হবে যে শীতকালে তো ইভাপোরেশন কম হয়, তৃষ্ণা কম হয়, কিন্তু তৃষ্ণা যতই কম হোক, একটা মিনিমাম ওয়াটার কিন্তু আপনার বডির রিকোয়ারমেন্ট আছে, ডেইলি রিকোয়ারমেন্ট। সুতরাং এটি খাদ্য ডাইজেশনের জন্য, বিভিন্ন বিপাক প্রক্রিয়া চালানোর জন্য, শারীরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য শরীর ইটসেলফ ইজ ডুইং দিস থিং। আপনাকে নিজে করতে হবে না। আপনি যখন পানি খাবেন, পানিটা এইভাবে তার কাজগুলো করে যায়, সুতরাং পানি খেতে হবে। আর কথা হলো যে উপরিভাগ থেকে যে চলে যায়, আপনি একটু কিছু যদি বিষয় দেন, যেমন ধরেন তেল, দিস ইজ ভেরি ওল্ড নোন থিং। আমাদের দেশের মানুষ জানে, আগের দিনে শিশুদেরকে আপনি জানেন যে মায়েরা তো বটে, দাদি নানিরা শিশুদেরকে কি করতেন, তেল মেখে রোদে রাখতেন। এটা দুটো বেনিফিট আছে। একটা হলো উপর থেকে পানি কম যাবে, চামড়ার থেকে পানি যাবে না, চামড়াতে পানি থেকে যাবে, এতে চামড়া স্মুথ থাকবে। নাম্বার 2 হলো যে এই যে রোদে দেওয়ার অর্থ হলো ভিটামিন সি অ্যাবজর্ব করে, সেই ভিটামিন সি ইটসেলফ ইজ ডুইং অ্যানাদার থিং। বডির চামড়ার ইন্টিগ্রিটি বা সংহতি মেনটেন করার জন্য ভিটামিন সি ইজ অলসো ডি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ, এবং আরও মিনারেলসগুলো লাগে। সুতরাং আমরা এটি যেমন তেল মাখা বা কিছু আরও লুব্রিক্যান্ট আছে বাজারে পাওয়া যায়, অলিভ অয়েল পাওয়া যায়, নারকেল তেলও দেওয়া যায়। আগের দিনে সরিষার তেলও দিত মানুষে, কিন্তু তো এখন প্রিপেয়ার্ড অলিভ অয়েলের সিনথেটিক প্রোডাক্ট পাওয়া যায় বাজারে, সেগুলো বিভিন্ন রকমের ময়শ্চারাইজার পাওয়া যায়। তার মানে স্যার, তেল ব্যবহার করার কি সায়েন্টিফিক কোনো বেনিফিট আছে? অফ কোর্স সায়েন্টিফিক বেনিফিট আছে, আনডাউটেডলি সায়েন্টিফিক বেনিফিট আছে। আজকালের দিনে মানুষ বলে যে আগের দিনে মানুষের তেল মেখে কালো হয়ে যায়, নো নো নো। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যখন সরষের তেল মাখিয়ে দেওয়া হয়, অনেক সময় আমরা কমপ্লেইন শুনলে র্যাশ উঠে গেছে, লাল হয়ে গেছে, এবং এটা নাকি খুব কন্ট্রাইন্ডিকেটেড একটি শিশুর জন্য। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি বলেন র্যাশ উঠে গেলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আগের দিনে সরষের তেল মাখতে পারত, র্যাশ উঠে না। আপনি যে কোনো জিনিস মানুষের বডিতে অ্যালার্জিক হতে পারে, দিস ইজ ব্যতিক্রমী উদাহরণ, একদমই ইউজুয়ালি হয় না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে তো পিওর সরষের তেল আপনি পাবেন না, কোনো কারণ ছাড়াই সরষের তেলে ভেজাল মিশায়। হয়তো সরষের তেলের নর্মাল দাম আমি জানি না, হয়তো 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা লিটার হতে পারে, আমার একজাক্টলি জানা নেই। তার সাথে যদি আপনি একটু ভেজাল মিশান, তাহলে আপনার মূল দামের থেকে সামান্য লাভ হতে পারে, 10 টাকা বা 20 টাকা লাভ হতে পারে। এই সামান্য লাভের জন্য, প্রফিটের জন্য সরষের তেলে ভেজাল মিশানো হয়, যেটি দুর্ভাগ্যজনক। এটি আমাদের নৈতিক অধপতন, বাঙালি জাতির বিরাট অধপতন হয়েছে। এটি সরষের তেলে ভেজাল মিশানো না, সমস্ত জায়গা থেকে আইনের শাসন দুর্বৃত হয়ে যাচ্ছে, সমস্ত জায়গা থেকে সত্য নির্বাসিত হয়ে যাচ্ছে, মিথ্যা তার জায়গা তৈরি করে নিচ্ছে। সুতরাং এটি
অসম্ভব দুর্ভাগ্যজনক। এটা দেশের সামগ্রিক কল্যাণের জন্য যেমন ক্ষতিকারক, স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও এটি ক্ষতিকারক। সুতরাং সত্যটা জানতে হবে, খাঁটি সরিষার তেল ইউজুয়ালি ক্ষতি করবে না, রেশ হবে না বললেই চলে। কারণ এটা আমরা বিভিন্ন জায়গায় অনেকভাবে প্রচার করা হয় যে একটি ছোট সন্তানের জন্য সরষের তেল কিংবা যে কোনো ধরনের তেল এটা একদমই হার্মফুল একটি বিষয়, কখনোই ব্যবহার করার পরামর্শ থাকে। ধন্যবাদ। কোনো অবস্থাতেই এটা হওয়া উচিত না। ন্যাচারাল তেল, আপনি ভালো নারকেল তেল, ভালো সরিষার তেল দেন, এই তেলগুলো বা অলিভ অয়েল দেন, অলিভ অয়েলও ন্যাচারাল, কিন্তু মনে রাখবেন অলিভ অয়েল মানে জলপাইয়ের তেল, এটিও কিন্তু ন্যাচারাল। এই তেলগুলো কোনো অবস্থাতেই ক্ষতিকারক নয়। আমি এখন বাজারে অনেক দামি প্রসাধনী বিক্রি করার জন্য, ময়েশ্চারাইজার বিক্রি করার জন্য, লুব্রিকেন্ট বিক্রি করার জন্য, সিনথেটিক প্রিপারেশন বিক্রি করার জন্য ইউরোপে আমেরিকা থেকে এনে, এটি বাইরের থেকে এনে অতিরিক্ত প্রফিট করার জন্য আমি মিথ্যা কথা বলি, যে প্রচার করি, এটি টিভিতেই হোক বা পত্রিকাতেই হোক বা বিভিন্ন জায়গাতে হোক, যে আমরা প্রচার করি যে তেল খারাপ, ওই লুব্রিকেন্টটা ভালো, ওই ময়েশ্চারাইজারটা ভালো। এটি দুর্ভাগ্যজনক মিথ্যা কথা। এটি থেকে আমাদের সরে আসতে হবে, সত্যের দিকে যেতে হবে। সত্য ছাড়া মানুষ সার্ভাইভ করবে না। মিথ্যার উপর বেশি দিন বাঁচা যায় না। মিথ্যা দিয়ে সামান্য কিছু প্রফিট করা যায়, কিন্তু সামগ্রিকভাবে মানুষের কোনো কল্যাণ হয় না মিথ্যা দিয়ে। খুবই চমৎকার বলেছেন স্যার, এবং খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য পেলাম যে আমরা এখন অনেক বেশি ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু তেল ব্যবহার করা থেকে অনেকখানি দূরে সরে এসেছি। কিন্তু তেল যে সায়েন্টিফিক্যালি আমাদের জন্য বেনিফিটেড এবং এটার একটা কার্যকারিতা রয়েছে বা উপকারী গুণ রয়েছে, এটি জানিয়ে আপনি খুব বেশি উপকৃত করেছেন। স্যার, একটু জানবো যে আমরা তো বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে মেয়েদের জন্য খুবই কনসার্নিং একটা পয়েন্টে যেতে চাই, যে চুল পড়া শীতকালে বেশ কমন একটি জটিলতা। কি কারণে শীতকালে এলে এত বেশি চুল পড়ে, এবং চুল পড়া রোধে আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। আসলে শুধু শীতকালে পড়ে না, শীতে পড়ে, গ্রীষ্মে পড়ে, সব সময় চুল পড়তে পারে। মেয়েদের চুল পড়ার কথাটা আমি বেসিক জিনিসটা আপনাকে বলছি এবং দর্শকদেরকেও বলছি, যে সেটি হলো মেয়েদের চুল কিন্তু সাধারণত পড়ে না। মেয়েদের যে হরমোন এস্ট্রোজেন মাথায় চুল ধরে রাখে, পড়তে দেয় না। আর পুরুষের হরমোন মাথা থেকে চুল ফেলে দেয়। যত বেশি এন্ড্রোজেন বা পুরুষের হরমোন টেস্টোস্টেরন সিক্রেশন হবে, তত বেশি মাথা থেকে চুল পড়ে যাবে। আর মেয়েদের হরমোন যদি আপনি পুরুষের মাথায় লাগান বা ইনজেকশন দেন, তাহলে পুরুষের মাথায় চুল গজাবে এবং থাকবে। তো মেয়েদের চুল পড়ার কথা নয়, পড়ে। কি কারণে পড়ে সেটি হলো, সেখানেও মেয়েদেরও হরমোন কিন্তু উঠানামা করে। এটি মাসিকের সাথে ওভারির হরমোন যে এস্ট্রোজেন বা মেইলি হরমোনের সিক্রেশনের যে উঠানামা, এটার কারণে পরে বিশেষ করে প্রেগনেন্সি বা ল্যাকটেশনের সময়, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় পরে। এবং শীতকালে যদি কারো বেশি দেখেন, তাহলে বুঝতে হবে যে শি ইজ ডুইং সামথিং এলস অ্যাট উইন্টার। মানে শীতকালে আপনি যদি অন্যরকম কোনো একটা কিছু করেন, ইউজুয়ালি তো এতক্ষণ আমরা বলেছি যে শীতের চামড়ার শক্তিটা একটু কমে যায়, শুষ্ক হয়ে যাওয়ার কারণে। আনডাউটেডলি যে হেয়ারের রুটটা আছে, মানে হেয়ার রুট যেটা, এটার তো যে নিউট্রিশনটা, এই চুলগুলো কিন্তু ক্যারাটিন দিয়ে, হার্ড ক্যারাটিন, এটার মধ্যে কিন্তু নিউট্রিশন তেমন কিছু নাই বললেই চলে। রক্ত প্রবাহ নাই, এমনকি নার্ভ নাই। দেখেন চুল কাটলে ব্যথা করে না, কিন্তু তার রুটটা যে গোড়াটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায়। এখানে যদি আপনি ম্যানিপুলেট করেন, উল্টাপাল্টা কিছু করেন, একটা তো পুষ্টিকর খাবার খেতে হবে। শীতে আগেই বলেছি যে তুলনামূলকভাবে আপনি নিউট্রিশন মেনটেন করতে হবে, এটি করতে হবে। শীতে বিশেষ কিছু নিউট্রিশন, বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ আছে, মিনারেলস আছে, এই ধরনের ফলগুলো খাওয়া, একটা পারলে একটা ডিম খাওয়া, এই পুষ্টিটা মেনটেন করা। পাশাপাশি মাথায় কিছু তেল দিতে হবে, লুব্রিকেন্ট দিতে হবে। এটি আপনি এতক্ষণ আমরা ন্যাচারাল তেলের কথা বলছি, আমরা স্যার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আমাদের মাঝে এখন একটা টেন্ডেন্সি রয়েছে যে আমরা অনেক বেশি চুলে কালার করি, চুলগুলোকে বিভিন্নভাবে স্ট্রেট করার চেষ্টা করি, কার্ল করার চেষ্টা করি। এগুলো কতটুকু ক্ষতিকারক আমরা জানবো, তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস
স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে শীতকালে চুল পড়ার প্রবণতা অনেকের বেড়ে যায়। আপনি বলছিলেন হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্স বা বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে করা নানা বদ অভ্যেসের কারণে এগুলো হয়ে থাকে। কিন্তু আমাদের স্যার বর্তমানে যে ট্রেডিশন চলছে তাতে করে আমরা খেয়াল করছি নারী কিংবা পুরুষ উভয়ে চুলগুলোকে সুন্দর করার জন্য বা নিজের সৌন্দর্য বর্ধন করার জন্য চুলে নানা ধরনের সামগ্রী ব্যবহার করে। চুলগুলোকে কালার করছে, হাইলাইট করছে এবং চুল স্ট্রেট কখনো বা চুল কার্ল। এই বিষয়গুলোর সাথে চুল পড়ার সম্পৃক্ততা কতটুকু রয়েছে? এগুলোর সাথে অনেক বেশি আছে। এক কথায় যদি বলি তো ন্যাচারালি আল্লাহ তো মানুষকে চুল দিছেন ফেলে দেওয়ার জন্য নয়। হ্যাঁ, তবু যেমন মানুষের দাড়ি গোঁফ বা চুল কেটে রাখতে হয়, না হলে তো চুল লম্বা হয়ে মানুষের সমস্যা করে। একইভাবে চুলের যে পরিচর্যা করতে হবে না তা নয়, করা প্রয়োজন, কিন্তু সব পরিচর্যাই কিন্তু বিজ্ঞানসম্মতভাবে করতে হবে। এটি অপ্রয়োজনীয় পাম্প করা, ডাই করা, কালো চুল লাল করে ফেলা, কালো চুল সাদা করে ফেলা, সাদা চুল কালো করে ফেলা। সাদা চুল কালো করলেও কিন্তু সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, মনে রাখতে হবে, কালো চুল লাল করলে বা সাদা করলে যেমন ক্ষতি হবে, সাদা চুলকে কালো করলেও ক্ষতি হবে। দীর্ঘদিন থেকে আপনি দেখেছেন যে মানুষ কলপ দেয় মাথায়, ডাই, কালো ডাই দেয়, যাদের চুল পেকে যায়। দেখবেন মাথায় যত চুলকানি তার মিনিমাম পুরুষদের ক্ষেত্রে, মিনিমাম মহিলাদের ক্ষেত্রেও হয়, যারা কালো চুল সাদা চুল কালো করে এই ডাই দেয় তাদের মাথায় চুলকানি 90 বা 100 জনের মাঝে 90 জনের চুলকানি হবেই হবে। আচ্ছা আচ্ছা, শুধু মাথায় নয়, সমস্ত গায়ে চুলকায়। মাথায় ডাই করার জন্যে, কালো করার জন্য সমস্ত গায়ে চুলকায়। একইভাবে আপনি যদি কালো চুল মেয়ে হোক পুরুষ হোক, যিনি সাদা করবেন বা লাল করবেন একটু সোনালী বর্ণের ইউরোপিয়ান স্টাইলের সাদা মহিলাদের স্টাইলে করে, তাহলেও কিন্তু এটার ব্যাড ইফেক্ট নট অনলি ইচিং, শুধু চুলকানি না, শুধু যে মাথায় বা শরীরের অন্যান্য জায়গায় চুলকায় তা নয়, এটি কিন্তু চুল ফেলেও দেয়, অতিরিক্ত চুল পড়ে। ফিজিওলজিক্যালি বা প্রতিদিন সাধারণভাবে সুস্থ মানুষের নরমাল 100 চুল অ্যাভারেজ, 100 চুল গজায়, 100 চুল পড়ে যায়। আচ্ছা, কোন মানুষের চুল, যার চুল 4 ফিট লম্বা, দেখবেন যে ভদ্রমহিলার মাথার চুল 4 ফিট লম্বা, তার চুলও কিন্তু 4 বছর 5 বছরের নেই, কারণ চুলের সর্বোচ্চ হায়াত হলো 3 থেকে 4 বছর, এর উপরে কোনো চুল বাঁচে না, কারো না। আচ্ছা আচ্ছা, যত সুস্থ মানুষই হোক, চুলের গ্রোথ যত বেশি হোক, এই যে বেশি লম্বা দেখেন, এটাতে গ্রোথ রেটটা বেশি, আচ্ছা, অর্থাৎ প্রতিদিন চুলটা বেশি লম্বা হয়। কিন্তু 10 বছর আগের বা 15 বছর আগের, 20 বছর আগের কোনো চুল কিন্তু কারো মাথায় থাকে না। চুল পড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি ম্যানিপুলেট করেন, এই যে কার্ল করে, রং দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে, এইসব যদি করেন, বা চুল বেশি গজানোর জন্য কিছু কিছু প্রক্রিয়া আপনি, হ্যাঁ, চুলের ট্রিটমেন্ট করার জন্য এখন অনেকে পিআরপি তে খুব বেশি প্রচলিত হয়ে গেছে চিকিৎসা ব্যবস্থাটা। এক্স্যাক্টলি আপনি যে কথাটা বললেন যে পিআরপি দেয়া, এই কাজগুলো যে করে, এটি ধরেন অ্যালোপেশিয়া এরিয়াটা একটা জায়গা আছে, নির্দিষ্ট জায়গা থেকে চুল পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে কিছু কিছু বেনিফিট পাওয়া যায়, নট অলওয়েজ। মনে রাখতে হবে যে পিআরপির বেনিফিটটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে এখনো মানুষে কেউ কেউ করে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে। ইট ইজ নট বিং অ্যাকসেপ্টেড ইন দ্য হোল ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কোনো উপকারী চিকিৎসা হিসাবে এখনো গ্রহণ করে নাই। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ তথ্য। এটি দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু জায়গাতে, বাংলাদেশে এবং পৃথিবীর কিছু কিছু দেশে অতিরিক্ত মুনাফার জন্য কেউ কেউ এই কাজটা করে, এবং অপ্রয়োজনীয়ভাবে কেউ কেউ বিলাসী মনোভাব থেকে আবার চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, সুতরাং এই বিষয়গুলোকে খুব সাবধানে, চিকিৎসকেরও সাবধান হতে হবে, রোগীদেরকে সাবধান হতে হবে, সাধারণ মানুষকে যেন খুব অ্যাট্রাকটিভ বিজ্ঞাপন দেখে সেখানে ধাবিত হয়ে নিজের ক্ষতি কেউ না করে, এটি মাথায় রাখতে হবে। নিশ্চয়ই। একইভাবে রং করা, কার্ল করা, বেশি স্ট্রেট করা, অল দিস থিংস আর নট ইন
টু সেন্স ন্যাচারাল প্রসেস। নিশ্চয়ই। এটি অপ্রাকৃতিক শারীরিক নর্মাল জীবনযাপনের বিরুদ্ধের প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে শরীর কখনো গ্রহণ করে না। খুবই চমৎকার বলেছেন স্যার। এবং আমরা কিন্তু খুব হামেশাই এখন পিআরপি করি, চুল পড়ছে গিয়ে অ্যাস্থেটিক সেন্টারগুলোতে গিয়ে পিআরপি করছে, এবং আমরা ধরেই নিয়েছি যে চুল পড়ার সমাধানের একমাত্র এবং উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে পিআরপি। তার মানে এটার একটা ক্ষতিকারক দিকও রয়েছে। অবশ্যই অবশ্যই আছে, এবং সেটি মনে রেখে কিন্তু চিকিৎসা করতে হবে। খুব স্পেসিফিক কোনো দরকার পড়লে এক্সপেরিমেন্টাল করা যায়, তবু পিআরপি না করাই ভালো। আমি অনুরোধ করব যে ঢালাওভাবে পিআরপি করার মতো একটি কাজে অবস্থা যেন আমরা না তৈরি করি নিজের মাঝে। এটি রোগীদেরকেও যাওয়া উচিত না, চিকিৎসকদেরকেও এই ব্যাপারে সচেতন হতে হবে, সাবধান হতে হবে, করা উচিত নয় ঢালাওভাবে। পাশাপাশি স্যার আরো একটি অ্যালার্মিং বিষয় আমরা যেটা খেয়াল করি যে ফেসবুক কিংবা সামাজিক মাধ্যম জুড়ে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন, ত্বক ফর্সাকরণ ক্রিম কিংবা ইনজেকশন অর্থাৎ গ্লুটাথাইন ইনজেকশন কয়েকটি ব্যবহার করলে আমরা পুরো শরীরকে কয়েক শেড বা 10 গুণ ফর্সা করতে পারবো। এই বিষয়টা কি আসলেই সঠিক? মোটেও সঠিক নয়, 100% বেঠিক। সঠিক তো নয়। আপনি যেই শব্দটা দিয়ে বলছেন এই শব্দের জন্য 100%, এই শব্দের বিপরীতে যদি বলি তাহলে 100% মিথ্যা, 99% না। কারণ এমন কোনো ইনজেকশন নেই যে গোটা শরীরকে মানুষের ফর্সা করবে। এমনকি আপনি একটা ইনজেকশন ফেসের এক জায়গায় দিলেন, সমস্ত ফেস ফর্সা হয়ে যাবে, এরকম কোনো প্রক্রিয়া, কোনো ঔষধ আবিষ্কৃত হয় নাই এবং হওয়া উচিত নয়। আচ্ছা আচ্ছা, উচিত নয় কারণে যে এটা নর্মাল মানুষের যে শরীর এইটার বিপরীতে চলে যাবে, আপনার ফেস ক্ষতি করবে, আপনার শরীরের অন্য ক্ষতি করবে। সুতরাং এই ধরনের চটকদারি কথাতে যাওয়া যাবে না। দেয়ার মাইট হ্যাভ সাম স্পেসিফিক ইন্ডিকেশন। বিশেষ যদি কোনো ইন্ডিকেশন কোনো বিশেষ লিশনের জন্য বা রোগের জন্য, স্পটের জন্য বা কোনো জায়গার থেকে ক্ষতের জন্য যদি আপনি গ্লুটাথায়ন খুব সাইন্টিফিকলি সাউন্ড ওয়েতে দিয়ে উপকার করতে পারেন, দেয়ার মাইট হ্যাভ সাম পজিটিভ রুল। কিন্তু আদারওয়াইজ অধিকাংশ ক্ষেত্রে এটি ক্ষতিকারক হয়, ঢালাওভাবে ব্যবহার করলে ক্ষতিকারক হবে। এবং আপনি জানেন অনেক কস্টলি উপাদান গ্লুটাথায়ন, কিন্তু একটা ইনজেকশন খুব সস্তা পাওয়া যায় না। একদমই তাই। এটি অনেক দামি। আপনি যদি এই অপকর্ম না করে আপনি যদি সঠিকভাবে আপনি নিউট্রিশন মেনটেন করেন, আপনি যদি মুখটা সঠিকভাবে ধোন, আপনি যদি উল্টাপাল্টা কিছু না লাগান, সঠিক আপনার চামড়াটা যেই জিনিসটাকে মেনে নেয় এই উপাদানটা ব্যবহার করেন, কসমেটিক ব্যবহার করেন, চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে শুধু বিদেশি দামি কসমেটিক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত না হয়ে আপনি খুব ট্রাস্টেড, আপনার পরিচিত, হোয়াট এভার মাইট বি দ্য মেড ইন কান্ট্রি, ইট মে বি ইউরোপ, আমেরিকা, আমি বিশেষ কোনো দেশের নাম বলবো না, ইউরোপের অনেক দেশ থেকে অনেক প্রোডাক্ট আমাদের দেশে আসে, এশিয়ান দেশ থেকেও আসে, বর্তমানে এশিয়ার অনেক দেশ থেকেও আসতেছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের গরিব মানুষ গার্মেন্টসে কাজ কর্ম করে প্রোডাকশন তৈরি করে বিদেশ থেকে এই দেশে ফরেন কারেন্সি পাঠায়, সেই টাকা দিয়ে আমরা আবার ইম্পোর্ট করি বিদেশি উপাদান যেগুলো উপকারের চেয়ে অপকার করে বেশি। একদমই তাই। যদি এটা না করতাম তাহলে এই গরিবের পাঠানো টাকা, শ্রমিকরা যে বিদেশ থেকে পাঠায়, এই টাকার মিসইউজ না হয়ে যদি দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, আপনি একটা এই যে ধরেন আমাদের এত মশা, ডেঙ্গু হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমরা সঠিক প্রতিকারটা করতে পারতেছি না। কিন্তু পৃথিবীর বহু দেশে ডেঙ্গু ছিল, তারা প্রতিকার করতে পেরেছেন। আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, সিঙ্গাপুরে কোনো ডেঙ্গুর একটা পেশেন্ট আমি এখন পাইনি, বাট সিঙ্গাপুর হ্যাভিং অলসো সাম সর্ট অফ এনভায়রনমেন্ট যেখানে ডেঙ্গু বিস্তার লাভ করতে পারতো, কিন্তু ওরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে। আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা অনেক কম এবং আমরা যে কাজগুলোতে ইনভেস্ট করতেছি নিজেদেরকে, এটা একদমই অপপ্রচার। স্যার আমরা আরো বিস্তারিত জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন
স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে বিভিন্ন ডিজিজ নিয়ে কথা বলছিলাম, তার মাঝে চুল পড়া বা স্কিনের বিভিন্ন ধরনের ডিজিজ। স্যার, একটু জানবো যে এবছর স্ক্যাবিসে আক্রান্তের ঝুঁকি অন্যান্য বছরের তুলনায় অনেকাংশে বেশি, কি কারণে এটি হয়েছে এবং স্ক্যাবিস ছড়িয়ে গেছে কেন এত বেশি? ধন্যবাদ। আসলে আনডাউটেডলি আমরা প্রতিদিনের রুগী দেখার সময় বুঝতে পারছি যে বাংলাদেশে বর্তমানে স্ক্যাবিস প্রচুর রুগী, সাথে সাথে টেনিয়াও অনেক বেশি, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনটা অনেক বেশি। রুগীরা এসে বলে যে স্যার কোভিড-19-এর টিকা নেওয়ার পর থেকে এটা হয়েছে, কিন্তু এটার সঠিক কারণটা আসলে এখনও খুব বের করা সম্ভব হয়নি। তবে কতগুলো সম্ভাব্য জিনিস আমি মনে করি। হ্যাঁ, এটা হতে পারে যে কোভিড-19 তো একটা ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা যদিও ভাইরাসের এগেনস্টে, কিন্তু স্পেসিফিক্যালি শুধু এই কোভিড-19 ভ্যাকসিনের এগেনস্টে কাজ করেছে না সামগ্রিকভাবে মানুষের বডির ইমিউনিটি কমিয়েছে বা চেঞ্জ করেছে, অল্টার করেছে, সেটি একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। রোগীরা কথা বলছে এটির কিন্তু সত্য মিথ্যা কিন্তু যাচাই করার, সায়েন্টিফিক যাচাই করার দায়িত্ব কিন্তু চিকিৎসকদের বা যারা এই ব্যাপারে কাজ করে তাদের। তো এটি তো জানতে হবে। পাশাপাশি একটা কথা বলতে হয় যে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন কিন্তু অনেক বেড়ে গেছে, আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস কমে গেছে। আমরা খাবার খাই, এনার্জি হয়তো 2000 ক্যালোরির জায়গায় কেউ কেউ 3000 ক্যালোরি খেয়ে ফেলে, কিন্তু এটা ব্যালেন্স ডায়েট নাই যে প্রপার খাবারটা খেলে পরে বডির চামড়া ভালো থাকে, লিভার ভালো থাকে, কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে, ব্রেন ভালো থাকে। এই ব্যালেন্স ডায়েটটা কিন্তু আমাদের ঘাটতি হচ্ছে। খাবারের সাথেও কিন্তু অনেক উল্টাপাল্টা জিনিস মেশানো হয় এখন, ফুড অ্যাডাল্টারেশন যেটাকে বলা হয়, এটা আছে। এনভায়রনমেন্টাল পলিউশন থেকে বায়ু দূষণ থেকে আরম্ভ করে পরিবেশ পরিস্থিতি একই বিষয় আছে, কাপড় চোপড় ধোয়া মশার ক্ষেত্রে একই জিনিস। আর এই যে প্রচলিত ঔষধগুলো স্ক্যাবিসের ক্ষেত্রে, এই ঔষধগুলো কতটুকু কার্যকরী সেই ব্যাপারে অনেক সন্দেহ আছে। আগে যে ওষুধটা একবার মাখলে পরে উপর দিয়ে লাগানোর জন্য যেটা ইমালশন বা লোশন, সেটি একবার ব্যবহার করলে যত কাজ করতে গেলে 3বার 4বার ব্যবহার করেও সেই কাজটা করে না। তাছাড়া স্ক্যাবিস এর একটা হলো সিস্টেম হলো যে একজনের যদি হয় ফ্যামিলির, তাহলে কিন্তু সবারই প্রত্যেককে ট্রিটমেন্টে আওতাভুক্ত হবে। অবশ্যই যাদের ম্যানিফেস্টেশন নাই, চুলকায় না, গোটা হয় না, কিছু হয় না, তাকেও করতে হবে। আর ডায়াগনোসিসটাও অনেক সময় সঠিক হয় না। স্ক্যাবিসের সাথে সিভির ডার্মাটাইটিস বা অন্য ডার্মাটাইটিসের কিন্তু আমরা অনেকে সঠিকভাবে চিহ্নিত করতে না পেরে শুধু স্ক্যাবিসের চিকিৎসা দিয়ে এটাকে স্ক্যাবিস হিসেবে দেখি, ফলে রোগীটা ভালো হচ্ছে না। কাজেই ডায়াগনোসিসটাও খুব জরুরি, প্রপার ডায়াগনোসিস জরুরি এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে সচেতন থাকাটা জরুরি। সচেতন থাকাটা খুবই জরুরি, হাইজিন মেইনটেইন করা জরুরি এবং ভালো কার্যকরী ঔষধ দিয়ে সঠিকভাবে চিকিৎসা করাটা জরুরি। স্যার, আরেকটি প্রসঙ্গে যেতে চাই, এক্সিমা। শীতের সঙ্গে কি এক্সিমার এই রোগটি বিশেষ কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা এবং এক্সিমা প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। শীতের সাথে তো অবশ্যই আছে, যেটা আমি শুরুতে বলেছিলাম যে ড্রাই একজিমা, একজিমা ক্রেকুইলি, হ্যাঁ, বা এই ধরনের জেরোটিক একজিমা, এটা চামড়া শুকিয়ে যায়, দেখেন যে খুশকির মতো চামড়া পড়ে, বিশেষ করে পায়ের থেকে, হাতের থেকে, পেরিফেরাল পোর্শন থেকে। এবং যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের কিন্তু এই বিষয়টা বেশি হয়, চামড়া শুকিয়ে যায়, হাইপোথাইরয়েড পেশেন্টদের, অর্থাৎ থাইরয়েড ফাংশন যার কমে যায়। এটি খুব সচেতন থাকতে হবে। এই শুরুতে বলছি যে ইমালশন দেয়া, অর্থাৎ তেল দেয়া বা অন্য কোনো লুব্রিকেন্ট দিয়ে চামড়াকে স্মুথ রাখা এবং প্রপার নিউট্রিশন মেনটেন করা। যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে তার সঠিক চিকিৎসাটা করে তাকে ভালো থাকতে হবে। এবং ওই যে শীতের সময় বোথ নিউট্রিশন মেনটেন করতে হবে প্লাস উপরের দিকে লুব্রিকেন্ট, তেল জাতীয় উপাদান। আমি কোনো অন্য ময়েশ্চারাইজারের উপরে এমফাসাইজ করতে চাই না, এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে। এক্সিমার পাশাপাশি আরেকটি রোগ সোরিয়াসিস, একটু জানবো যে আমরা তো মনে করি যে খুশকি হয়েছে চুলে, কিন্তু দেখা যায় সোরিয়াসিসে আক্রান্ত হয়েছে, মাছের আঁশের মতো চামড়া হয়ে গেছে, সেটি সোরিয়াসিস। কিন্তু সোরিয়াসিস কেন শীতকালে বেড়ে যায়? ধন্যবাদ। আপনি জানেন সোরিয়াসিস যেটি বললেন যে মাছের আঁশের মতো, মাথা থেকে খুশকি পড়ে বেশি, হাতের থেকে, বিশেষ করে কনুই থেকে হাতের এক্সটেনশন সারফেস অর্থাৎ এই উপরিভাগ থেকে বেশি পড়ে, হাঁটুর থেকে পড়ে, পায়ের একেবারে কোমরের পিছন থেকে পড়ে। এই যে মাছের আঁশের মতো চলে যাওয়া এবং গেলে পরে ছোট ছোট একটু ব্লিডিং পয়েন্ট দেখা যায়, একটু রক্তক্ষরণের ভাব দেখা যায়, চুলকালে রক্তক্ষরণ হয়। হ্যাঁ, এই যে অবস্থাটা, এটাই সোরিয়াসিস। শীতকালে বেড়ে যায় ওই একই কারণ যে চামড়ার ইন্টিগ্রিটি কমে যায়, ড্রাই হয়ে যায়, যার ফলে শীতকালে এটা বেড়ে যায়। সেই সোরিয়াসিসের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে
এটাকে আপনি প্রথমে কাজ হলো একটা ভালো শ্যাম্পু দিয়ে মাথা ওয়াশ করা, এবং গায়েও যদি আমরা শ্যাম্পুটা দিয়ে ভালো করে ওয়াশ করি তাহলে কিন্তু তুলনামূলকভাবে এই চামড়াগুলো অর্থাৎ খুশকি জাতীয় উপাদানটা সহজে চলে যাবে। যাওয়ার পাশাপাশি কিন্তু একটু লুব্রিকেন্ট জাতীয় জিনিস, মাথায় তেল ব্যবহার করেন, আরো অনেক উপাদান আছে, একটু অনেক ছোটখাটো কখনো কখনো যদি কারো বেশি হয়ে যায় তাহলে ছোটখাটো স্টেরয়েড জাতীয় উপাদান আছে। সেক্ষেত্রে কোন ধরনের মেডিসিন ব্যবহার করে এটা অবশ্যই যেন বিশেষজ্ঞ চিকিৎসকের নেওয়া পরামর্শ মেনেই তিনি ব্যবহার করে, নিজের মতো করে নয়। স্যার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এক্স্যাক্টলি আপনার ওই কথাটাতে আমি আসতে চাই যে শুধু সোরিয়াসিস নয়, এমনকি স্ক্যাবিসের মতো সাধারণ রোগ বা সিবুরিক ডার্মাটাইটিস, লাইকেন প্যানাস, একজিমা, এই বিষয়গুলোতে বা চামড়ায় দাগ পড়ে যাওয়া, এই ক্ষেত্রে আসলে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ আমরা যদি অপচিকিৎসা করি তাহলে চিকিৎসা না করার চাইতে আরো বেশি ক্ষতি হবে। আমি সবসময় এই কথাটা বলি যে সোরিয়াসিস অপচিকিৎসা করলে বেড়ে যায়। হোমিওপ্যাথিক বা অন্য ইন্ডিজিনাস মেডিসিন বা ব্যথার ওষুধ খেলে, ক্লোরোকুইন খেলে, বা এমনকি বিটা ব্লকার, ব্লাড প্রেশারের ওষুধ, এমন অনেকগুলো উপাদান আছে, ওষুধ খেলে সোরিয়াসিস বেড়ে যায়। ঠিক তেমনি অন্য চিকিৎসা চর্মরোগ কিন্তু যদি রং চিকিৎসা করি তাহলে তার মানে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখাটা অত্যন্ত জরুরি। চিকিৎসা করলে যা লাভ হবে এই অপচিকিৎসায় তার চেয়ে বেশি ক্ষতি হয়। সুতরাং আনডাউটেডলি এই রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হবে, কোনো সন্দেহ নেই। অত্যন্ত ধন্যবাদ স্যার, একদম প্রান্তে চলে এসেছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে। আমাদের দর্শক শ্রোতা সবাই ভালো থাকুক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজের সুস্থতা বজায় রাখবার জন্য অবশ্যই আপনার ত্বকটিকে সুরক্ষিত রাখুন এবং সেই সাথে পুরো শীত জুড়ে ত্বকের সুরক্ষায় একটুখানি সচেতন হন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।